বিষয় কিডনি রোগীরা সাহারি এবং ইফতার কি খাবে কি খাবে না। কিডনি রোগীরা রোজা রাখার ক্ষেত্রে প্রথমে কার পরামর্শ নেবেন? একজন কিডনি রোগী উনি যদি রোজা রাখতে চান, উনি প্রথমে একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নেবেন। উনি দেখবেন যে আসলে উনি রোজা রাখার জন্য সুস্থ আছেন কিনা। আমরা জানি আসলে কিডনি রোগটা এমন একটা জটিল রোগ যেখানে অনেক ক্ষেত্রে পানিও মেপে খেতে হয়, মানে আমাদের অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। কিডনি রোগীর মূলত আমরা বলি 5টা স্টেজ থাকে, স্টেজ 1, 2, 3, 4, 5। উনি কোন স্টেজে আছেন এটা দেখে ওনাকে সিদ্ধান্ত দেওয়া হবে যে উনি রোজা রাখতে পারবেন কিনা। এই জন্য একজন কিডনি রোগীর প্রথম কাজ হচ্ছে একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া। ওনার কথা মতো কিছু পরীক্ষা নিরীক্ষা করি উনি কোন স্টেজে আছে এটা জেনে নিতে হবে যে আসলে উনি রোজা রাখার জন্য উপযুক্ত আছেন কিনা। কারণ কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কোনো কারণে যদি এটাতে কোনো প্রবলেম হয় তখন দেখা যায় জীবন আসলে একটা জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে মানুষ পড়ে যেতে পারে। এই জন্য যেটা করতে হবে, প্রথমে নিজেকে ফিট আছে কিনা এটা যাচাই করে নিতে হবে। কিডনি রোগীর খাবারে কি কোনো পরিবর্তন থাকে, নাকি সাধারণ সকল খাবার খেতে পারে? না, কিডনি রোগীরা কখনোই খুব স্বাভাবিক মানুষের মতোই খাবে, ব্যাপারটা এমন না। আমরা বলে থাকি যে কিডনি আসলে এমন একটা রোগ যেখানে কিছু কিছু ক্ষেত্রে পানিও মেপে খেতে হয়। তাই কিডনি রোগীরা কখনোই সাধারণ মানুষের মতো খাবে না, ওদের খাবার তালিকা টোটালি ডিফারেন্ট হবে এবং এটা ডিপেন্ড করবে উনি কিডনি রোগের কোন অবস্থায় আছেন। এক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়, স্পেশালি সিরাম ইলেকট্রোলাইটস, সিরাম ক্রিয়েটিনিন, এসিআর। এই টেস্টগুলো করার পরে ওনার রিপোর্টের অবস্থা বুঝে তখন ওনার খাবার তালিকাটা ঠিক করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে উনি যদি স্টেজ 3 বা তার পরের স্টেজে থাকেন, প্রথমে সেক্ষেত্রে দেখা যায় ওনাকে রোজা রাখতে একটা নিষেধ করা হয়। আর যদি স্টেজ 2 পর্যন্ত থাকেন তো তখন দেখা যায় কিছু বিধিনিষেধ মেনে উনি রোজা রাখতে পারে। তো এই জন্য ওনাদের খাবার ব্যাপারে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে নিতে হবে। সেক্ষেত্রে দেখা যায় আমরা কিডনি রোগীদের প্রথম যেটা করি, সেকেন্ড ক্লাস প্রোটিনগুলো একটু নিষেধ করে থাকি। সেকেন্ড ক্লাস প্রোটিন বলতে আমরা প্লান্ট প্রোটিন যেগুলো বলি, যেমন বিভিন্ন ডাল দিয়ে তৈরি হয় এমন খাবার, হ্যাঁ, চনা, পেঁয়াজু, বেসন, এগুলো চানাচুর, এই টাইপের খাবারগুলো নিষেধ করতে বলি। এবং প্রথম শ্রেণীর প্রোটিনেও কিন্তু কিছু বিধিনিষেধ থাকে, যে মাছ, মাংস, ডিম এই টাইপের প্রোটিনগুলো উনি কী পরিমাণ খাবে সেখানেও কিন্তু কিছু বিধিনিষেধ থাকে এবং এটা ডিপেন্ড করে ওনার সামগ্রিক অবস্থার উপরে। তাই কখনোই একজন কিডনি রোগী ও অন্য স্বাভাবিক রোগীর মতো খাবার খাবে না। আবার যদি কিডনির সাথে ওনার অন্যান্য কোনো জটিলতা থাকে, ধরি ওনার কিডনির সাথে ডায়াবেটিস আছে, কিডনির সাথে ওনার হার্টের অসুখ আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আরও জটিল হতে পারে। তাই কিডনি রোগী রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই একজন নেফ্রোলজিস্ট এবং একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে রোজা রাখবেন, তবেই হয়তো উনি পুরো মাসের রোজাটা কমপ্লিট করতে পারবেন। কিডনি রোগীদের ইফতার কেমন হওয়া উচিত? আমাদের মাহে রমজানে একটা অন্যতম পার্ট হচ্ছে ইফতার। মুসলিমরা সারাদিন রোজা রাখার পরে বেশ আগ্রহ ভরে থাকে যে কখন ইফতারের সময় হবে, তারা ইফতার করবে, নিজেদের সাধ্যমতো ইফতারের পসরা সাজাতে চেষ্টা করে। কিন্তু এখন ইফতারের একটা কমন চিত্র দেখা যায়, যেখানে যতগুলো খাবার থাকে সবগুলোই বেশিরভাগই থাকে একটু ফাস্টফুড টাইপের খাবার, ডিপ তেলে ফ্রাই করা হয় এমন খাবার, এবং প্রত্যেকটা খেতে কিন্তু ডালের ব্যবহার থাকে। আমরা সবসময় বলে থাকি যে কিডনি রোগীদের ক্ষেত্রে সেকেন্ড ক্লাস প্রোটিনগুলো আমরা নিষেধ করি, ফার্স্ট ক্লাস প্রোটিনগুলো খেতে বলি। আবার সেকেন্ড ক্লাস প্রোটিন যদি খাই সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস প্রোটিন নিষেধ করতে হবে। আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন নিষেধ করার একটা অন্যতম কারণ হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিনগুলোতে সব ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে না, কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিনগুলোতে সব ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। যেহেতু কিডনি রোগীদের খাবার লিমিটেড বা অনেক কিছু বেছে খেতে হয়, কিছু বাদ রাখতে হয়, এজন্য আমরা চাই যে অল্প খাবারে যেন সব ধরনের প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট তারা পেয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিডনি রোগীদের খাবার থেকে আপনি প্রথমেই ডাল বা ডাল দিয়ে তৈরি হয় এমন খাবারগুলো বাদ দিতে হবে। সেক্ষেত্রে চনা, পেঁয়াজু, বেগুনি, বেসন বা বেসন দিয়ে তৈরি হয় এই খাবারগুলো ওনাদের দেওয়া যাবে না। এগুলো দিলে ওনাদের সিরাম ক্রিয়েটিন বেড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে কিডনি ফাংশনটা কমতে থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় ইফতার হিসাবে ওনাদের কিন্তু ফলে অনেক রেস্ট্রিকশন থাকে। যেমন আমরা অন্যান্যদের রোগীদের ক্ষেত্রে বলে থাকি যে আপনারা পেঁপে, বেল, তরমুজ, আনারস এগুলো দিয়ে ফ্রুট জুস বানিয়ে খেতে পারেন। কিন্তু কিডনি রোগীদের কোন স্টেজ আছে এটার উপর ডিপেন্ড করে যিনি ফল খাবে কিনা, ওনার ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স আছে নাকি ব্যালেন্স আছে সেটার উপর ডিপেন্ড করে যিনি ফল বা ফলের জুস খাবে কিনা। তো তারপরে যদি দেখা যায় ওনার ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স আছে, সেক্ষেত্রে ওনাকে এই ধরনের ফলের জুসগুলো বাদ রাখা হয়। যদি ইলেকট্রোলাইটস ব্যালেন্স থাকে সেক্ষেত্রে পরিমিত পরিমাণে এই ধরনের ফলের জুসগুলো খেতে পারে। সেক্ষেত্রে উনি জাস্ট পানীয় হিসেবে শুধু নর্মাল পানি খাবে। আর ইফতারে এরকম বাদাম, বেসন বা ডাল দিয়ে তৈরি হয় এই ধরনের খাবারগুলো বন্ধ রাখবে। এগুলোর পরিবর্তে যেটা খেতে পারে ওনার জন্য কিছু নিরাপদ ফল যেগুলো থাকে, যেমন আমরা বলি নাশপাতি, পেঁপে, পেয়ারা, এই টাইপের ফলগুলো কিডনি রোগীদের জন্য মোটামুটি নিরাপদ।
আর যদি ইলেকট্রোলাইটস ব্যালেন্স থাকে তাহলে অন্য ফলগুলো অল্প অল্প খেতে পারে, সেক্ষেত্রে কিছু ফল খাবে। আর সবচেয়ে ভালো হয় কিডনি রোগীদের ইফতারে অন্য কোনো আইটেম না রেখে সরাসরি ভাত বা রুটি পরিমিত পরিমাণে খেয়ে ফেলা। সেক্ষেত্রে দেখা যাবে যে ওনার ক্রিয়েটিনিন বাড়ার ঝুঁকি থাকবে না, সাথে অন্যান্য যদি কোনো জটিলতা থাকে সেগুলো ওনার জন্য কিন্তু বেশ ভালো ফল নিয়ে আসবে। এই জন্য কিডনি রোগীদের ইফতারের ব্যাপারে একটু সচেতন হতে হবে। কিডনি রোগীরা কি কি শাকসবজি খাবে না? কিডনি রোগীদের খাবারের নিষেধাজ্ঞাটা আসলে আসে ওনাদের শারীরিক বিভিন্ন রিপোর্টের উপর ডিপেন্ড করে। নর্মালি শাকসবজি আর ফলমূলটা নিষেধাজ্ঞা আসে ওনার ইলেকট্রোলাইটসের উপর ডিপেন্ড করে। ওনার ইলেকট্রোলাইটসে পটাশিয়াম, সোডিয়াম বা এই ধরনের আয়নগুলো বেশি আছে নাকি কম আছে তার উপর ডিপেন্ড করে যে উনি ফল খাবেন নাকি শাকসবজি খাবেন বা কী পরিমাণে খাবেন। নর্মালি ফল আর শাকসবজি পটাশিয়ামের খুব ভালো উৎস। এক্ষেত্রে যদি দেখা যায় ওনার ইলেকট্রোলাইটসে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি আছে, তখন আমরা শাকসবজিগুলো কম খেতে বলি। সেক্ষেত্রে পটাশিয়াম সমৃদ্ধ যে শাকসবজিগুলো আছে সেগুলো আমরা একটু কম খেতে বলি বা খেতে নিষেধ করি। আর কম পটাশিয়ামযুক্ত খাবারগুলো একটু খেতে বলি পরিমিত পরিমাণে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে প্রায় প্রত্যেকটা শাকসবজি কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে কলমি শাক, পাট শাক এগুলোতে। লাল শাকে মোটামুটি কম থাকে, পুঁই শাকেও বেশ পটাশিয়াম থাকে। তো সেক্ষেত্রে এই ধরনের শাকগুলো একটু অ্যাভয়েড করতে হবে। কিছু সবজি আছে যেগুলো কম পটাশিয়ামযুক্ত, সেই ধরনের সবজিগুলো একটু বেশি খেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা চাইলেই কিন্তু খাবারে পটাশিয়াম কমিয়ে খেতে পারি। খাবারে পটাশিয়াম কমানোর কয়েকটা ওয়ে আছে। প্রথমত আপনি চাইলে এই শাকসবজিগুলোকে ছোট ছোট করে কেটে 1 থেকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আবার একটা প্রবলেম হয়, এতক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরে শাকসবজির কোয়ালিটি নষ্ট হতে পারে। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি চাইলে এই শাকসবজিগুলো পানিতে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন, দিলে এখান থেকে বেশ কিছু পটাশিয়াম কমে যায়। এখানে অন্য একটা প্রবলেম হচ্ছে, এখানে পটাশিয়ামের সাথে সাথে অন্যান্য প্রয়োজনীয় ওয়াটার সলিউবল নিউট্রিয়েন্টগুলো কিন্তু চলে যাবে। আরেকটা পদ্ধতি হতে পারে, আপনি কিছুই করবেন না, শাকসবজি একটু ঝোল করে পাতলা করে রান্না করবেন, খাওয়ার সময় ঝোলটা একটু কম নিয়ে খাবেন। মানে আপনি যখন রান্না করবেন তখন শাকসবজির যে পটাশিয়াম বা খারাপ উপাদান এগুলো ঝোলের মধ্যে মিশে থাকবে, আপনি তখন এটা অল্প নিয়ে খাবেন। একটা ব্যাপার একটু বলি, আমার জন্য একটা জিনিস খারাপ তার মানে এই না এটা জিরো করা যাবে। যেমন মনে করেন কারো ডায়াবেটিস আছে, তার মানে এই না যে ডায়াবেটিস জিরো করা যাবে। কারো প্রেশার একটু বেশি আছে, তার মানে এই না যে তার প্রেশার জিরো করা যাবে। একইভাবে পটাশিয়াম বা এই ধরনের ইলেকট্রোলাইটসগুলো যদি ইমব্যালেন্স থাকে, তার মানে এই না যে এটা কমাইতে কমাইতে জিরো করা যাবে। এটা আপনাকে শরীরে পরিমিত পরিমাণে রাখতে হবে। বেশিরভাগ কিডনি রোগের ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল করা যায়, যখনই দেখা যায় কিডনি প্রবলেম ধরা পড়েছে উনি সব ধরনের শাকসবজি বন্ধ করে দেন, দিলে পটাশিয়াম লেভেল আস্তে আস্তে ডাউন হতে থাকে এবং উনি খুবই দুর্বল হতে থাকেন। স্পেশালি পটাশিয়াম আমাদের স্নায়বিক সাপোর্টটাকে খুব বেশি দিয়ে থাকে। মানে আপনি যে শক্ত হয়ে হাঁটতে পারছেন, দৌড়াতে পারছেন, এটার একটা অন্যতম ভূমিকা কিন্তু পটাশিয়াম রাখে। তাই পটাশিয়াম একেবারে বাদ দেওয়া যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা যখন শাকসবজি রান্না করি তখন কিন্তু এর প্রায় 40 থেকে 50% পটাশিয়াম এমনি নষ্ট হয়ে যায়। আর বাকিটাকে যদি আমরা কোনোভাবে একটু অ্যাভয়েড করতে পারি তখন কিন্তু দেখা যায় এটা আমার জন্য নিরাপদ হয়ে যায়। তাই শুধু উচ্চ পটাশিয়াম শাকসবজিগুলো আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করে খাবেন, আর বাকিগুলো আপনি নর্মালি খুব স্বাভাবিক পরিমাণে খেতে পারেন। রোজায় কিডনি রোগীর ডিহাইড্রেশন প্রতিরোধে করণীয় কি? আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিডনি রোগীদের পানিও মেপে খেতে হয়। কারণ ওনার কিডনি ফাংশনটা অনেক কমে গিয়েছে। উনি যে পরিমাণ পানি খাচ্ছেন ইউরিনেশনের মাধ্যমে এই পরিমাণ পানি কিন্তু শরীর থেকে বের হচ্ছে না, তখন পানিটা শরীরে জমতে থাকে। আমরা খুব একটা কমন সিমটম কিডনি রোগীদের জানি যে পা ফুলে যায়। এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে তখন দেখা যায় তাদের জন্য পানিতে রেস্ট্রিকশন আসে। তো যখন পানিতে রেস্ট্রিকশন আসবে তখন দেখা যাবে যে কিডনি রোগীদের কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন হলে এটা কিডনি ফাংশনকে আরও দ্রুত ডাউন করে দেয়, আরও খারাপ অবস্থার দিকে নিয়ে যায়। এই জন্য আপনাকে এমন কিছু খাবার খেতে হবে যে খাবারগুলোর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি থাকে, অর্থাৎ সেই খাবারগুলো আপনাকে সারাদিনে ধীরে ধীরে ডিহাইড্রেট করতে চেষ্টা করবে। তার মধ্যে একটা খাবার হচ্ছে টক দই, বা যদি অন্য কোনো প্রবলেম থাকে দুধ খেতে পারে। বিভিন্ন ফাইবারযুক্ত শাকসবজি, এই ফাইবারযুক্ত শাকসবজি, টক দই বা ওনার জন্য যে উপযোগী যে ফলগুলো আছে এগুলো সবগুলোই ফাইবার সমৃদ্ধ। এই ফাইবারের একটা অন্যতম কাজ হচ্ছে এগুলো পানিকে ধরে রাখে, মানে এগুলোর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি। আপনি যে পানিটা খাচ্ছেন এটা সরাসরি শরীর থেকে তখন বের করে দেবে না, এর মধ্যে প্রিজার্ভ হিসেবে থাকবে। যখনই আপনার শরীরে পানির অভাব হবে তখন এর যে জালিকা থাকে এই জালিকা থেকে ধীরে ধীরে পানি এসে আপনাকে হাইড্রেট করে রাখে। তখন দেখা যাবে আপনি খুব সহজেই ডিহাইড্রেটকে প্রতিরোধ করতে পারবেন। আর যদি আপনি এই ধরনের ফাইবার সমৃদ্ধ খাবারগুলো না খান তাহলে দেখা যাবে ঠিক রোজা শুরু হওয়ার 3 থেকে 4 ঘন্টায় পরেই আপনার পিপাসা
শুরু হয়ে যাবে, অর্থাৎ তখন আপনি সারাদিনের রোজাটা কিন্তু আর শেষ করতে পারবেন না বা কন্টিনিউ করতে পারবেন না। রোজায় কিডনি রোগীর পানির পরিমাণ কতটুকু হবে? রোজায় একজন কিডনি রোগী কী পরিমাণ পানি খাবেন এটা টোটালি ডিপেন্ড করে উনি কিডনির কোন অবস্থায় এখন অবস্থান করছেন। উনি স্টেজ 1-এ আছেন, 2-এ আছেন নাকি 4-5-এ আছেন। তো সেক্ষেত্রে যদি উনি প্রথম স্টেজে বা দ্বিতীয় স্টেজে থাকে তাহলে খুব স্বাভাবিক মানুষের মতোই উনি পানি খাবেন। যেটা আমরা বলি পার কেজি বডি ওয়েট হিসাবে 40 থেকে 50 ml পানি আমরা খেতে পারি বা উনি খেতে পারেন। কিন্তু যদি ওনার স্টেজ 3 বা 4-এ যায় তখন কিন্তু পানিতে রেস্ট্রিকশন চলে আসতে পারে। আবার একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে পানি খেলে ওনার পা ফুলে যাচ্ছে কিনা অথবা ওনার ডেইলি প্রস্রাব কতটুকু হচ্ছে। অনেক সময় এমনটাও বলা হয় কিডনি রোগীদের যে আপনি সারাদিন কতটুকু প্রস্রাব করেন সেটা একটা বোতলে ধরে হিসাব করে দেখবেন যে আপনি কত ml প্রস্রাব করছেন, সারাদিনে সেই পরিমাণ থেকে আর একটু বেশি পানি খাবেন। আমরা মাঝে মাঝে কিডনি রোগীদের এটাও বলে থাকি যে আপনি সারাদিনে কী পরিমাণ পানি খাবেন সেটা আপনি সারাদিনে কী পরিমাণ প্রস্রাব করছেন সেটার উপরও নির্ভর করে। আপনি সারাদিনে কতটুকু প্রস্রাব করলেন এটা একটা বোতলে ধরে এটা মেজারমেন্ট করবেন, দেখবেন যে আপনি কত ml বা কত লিটার প্রস্রাব করেছেন। সারাদিনে আপনি তার চেয়ে একটু বেশি, হয়তো 250 ml বেশি পানি খেলেন, এভাবে মেজারমেন্টটা হতে পারে। অথবা পানি খেলে আপনার পা ফুলে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি পানি খেলে পা ফুলে যায় সেক্ষেত্রেও পানির পরিমাণ কমাইতে হবে। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে আপনি কী পরিমাণ পানি খাবেন সেটা ঠিক করে নেবেন। দেখা যাবে আপনার পানির পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পা ফুলে যাওয়া, কিডনির ওপরে চাপ পড়া, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বেড়ে যাবে। তখন দেখা যাবে কিডনি আরও দ্রুত অকেজো হতে থাকবে। কখন কিডনি রোগীরা রোজা রাখতে পারবেন না? হ্যাঁ, কিডনি রোগীরা অবশ্যই রোজা রাখতে পারবে, তবে তার আগে দেখে নিতে হবে যে আসলে রোজা রাখার জন্য ফিট আছে কিনা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি যে একজন কিডনি রোগী কিন্তু শুধু কিডনি জটিলতায় ভোগেন না, এর সাথে আরও অন্যান্য অনেক রোগ থাকেন ওনার। দেখা যায় ওনার হয়তো হাই প্রেশার আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রে ইনসুলিন ইউজ করছেন, এরকম আরও অনেক কমপ্লিকেশন থাকে। যদি বেশি বয়স্ক মানুষ হয় অনেকের ক্ষেত্রে অ্যালজাইমার বা অন্যান্য প্রবলেমগুলো থেকে থাকে। তো সেক্ষেত্রে উনি যদি সবগুলো রোগ সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে অবশ্যই রোজা রাখতে পারবেন। এবং সেক্ষেত্রে পুরো রোজার মাসে যেটা করবে অন্তত 2 বার নেফ্রোলজিস্টের ফলো আপে যাবে। মানে উনি রোজা শুরু হলো আর একদম রোজা শেষ হবে তারপরে ডাক্তার কাছে যাবে, এটা না করে প্রতি 10 দিনে অন্তত একজন নেফ্রোলজিস্টের কাছে যাবেন। ওখানে গিয়ে উনি ওনার সামগ্রিক অবস্থাটা দেখে নেবেন। নেফ্রোলজিস্ট ওনাকে সার্টিফাইড করবেন যে আসলে উনি রোজা রাখার জন্য উপযুক্ত আছেন নাকি নেই। যদি প্রথম 10 দিন শেষ করে উনি নেফ্রোলজিস্ট পরামর্শ দেন যে ঠিক আছে আপনি রোজা রাখতে পারবেন, আপনার এখনও পর্যন্ত কোনো কমপ্লিকেশন নেই, তাহলে উনি রোজা রাখবেন। আবার পরবর্তী 10 দিন পর আবার যদি সার্টিফাইড করে যে আপনি ফিট আছেন তাহলে আবার রোজা রাখবেন। তবে এক্ষেত্রে ওনার মেইন যে ফোকাস যেখানে রাখতে হবে, ওনাকে ওনার শরীরে বিদ্যমান প্রত্যেকটা রোগের সাথে ওনার খাবার তালিকা মিলিয়ে খেতে হবে। মানে ওনাকে কিডনির ডায়েট ফলো করতে হবে, ওনার যদি কার্ডিও প্রবলেম থাকে এর সাথে কার্ডিও ডায়েট সমন্বয় করতে হবে, যদি ওনার ডায়াবেটিস থাকে এই দুইটার সাথে ডায়াবেটিসের ডায়েটও সমন্বয় করতে হবে। সাথে উনি যদি বেশি বয়স্ক ব্যক্তি হন, বয়স্ক ব্যক্তিদের জন্য যে খাবার প্ল্যান আমরা দিয়ে থাকি সেগুলো সমন্বয় করতে হবে। আসলে এটা খুব জটিল একটা ব্যাপার। রোজাটা তো একদিন বা 2 দিনের জন্য না, এটা পুরো 30টা দিন। একদিন 2 দিন বা 1 সপ্তাহ হলে হয়তো অনিয়ম করে কাটিয়ে দেওয়া যায়, পুরো 30টা দিন কখনোই এইভাবে অনিয়ম নিয়ে কাটানো সম্ভব নয়। এই জন্য উনি প্রথমে নেফ্রোলজিস্টের সাথে পরামর্শ করে উনি দেখবেন যে রোজা রাখার জন্য ফিট আছে কিনা, তবে উনি রোজা রাখবেন। সাথে সাথে অন্যান্য যে পরামর্শ ডায়াবেটোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং নিউট্রিশনিস্টের পরামর্শ মেনটেন করে উনি রোজা কন্টিনিউ করবেন বা রোজা রাখবেন।